বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 নির্বাচন নিয়ে বিগত প্রায় ১.৫ বছর যাবৎ টিভি পর্দায়, টক শোতে বিজ্ঞ মহারথীদের বিশ্লেষণ ও মন্তব্য অনেকেরই জানা। অধিকাংশ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের আক্রোশটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। তারা নিশ্চিত ছিল যে ডক্টর ইউনূস তার চেয়ার জোর করে আঁকড়ে ধরে রাখবেন, কারণ তিনি নাকি কোনো সংস্থা বা সংগঠনের প্রধান হলে সেটা আর ছাড়তে চান না, আজীবন ধরে রাখতে চান। তবে সকল সাংবাদিক, রাজনীতিবিদ, প্রিন্ট কিংবা সামাজিক মিডিয়ার নেগেটিভ প্রচারণা ও অবিশ্বাসকে জয় করে বিগত 12ই ফেব্রুয়ারি 2026-এ দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সংঘাত ও অনেক কম সংখ্যক প্রাণহানির বিনিময়ে একটি সুষ্ঠু, সুশৃঙ্খল এবং আনন্দমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। জনমনের শঙ্কা, নিরাপত্তার অভাব, আস্থাহীনতা, মারামারি ও হানাহানি, ভোট চুরি বা ডাকাতি কিংবা ব্যালট বাক্স ছিনতাই, দিনের ভোট রাতে হওয়া কিংবা একজনের ভোট অন্যজনে দেয়া ইত্যাদি ছিল এবার প্রায় অনুপস্থিত। এজন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত সদস্যবৃন্দ এবং ভোটদান কর্মে সহায়তাকারী সকল কর্মকর্তা কর্মচারী সহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ দেওয়া উচিত। কথায় বলে না, সব ভালো তার, শেষ ভালো যার। সমালোচনা ও ব্যর্থতা কিছু না কিছু থাকবেই। বিশেষ করে নানাবিধ কর্মযজ্ঞে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। ভালো হোক বা মন্দ হোক, কাজ করতে গেলে ত্রুটি বিচ্যুতি হয়েই থাকে। আর কাজ না করলে কোনো সমালোচনা হয় না, কোনো দোষারোপও হয় না। বাংলাদেশের মানুষ প্রধানত ছিদ্রান্বেষী স্বভাবের। নিজের সমালোচনা বা আত্মবিশ্লেষণ করার চাইতে অন্যের খুঁত ধরতে পারদর্শী। কিছুটা অতীতমুখী, পরিবর্তনের পক্ষপাতী নয়। অথচ এরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আবেগতাড়িত হয়ে অতীতের গড্ডালিকা প্রবাহে চলতেই অধিক আগ্রহী। উদাহরণস্বরূপ, আমাদের পূর্বপুরুষদের মুখে শুনতে পেরেছি যে পরাধীন হলেও তখনকার ব্রিটিশ আমল নাকি ভালো ছিল, কারণ জিনিসপত্রের দাম ছিল রূপকথার মতোই সস্তা। জীবদ্দশায় অনেকের মুখেই জব করতে শুনেছি যে স্বৈর সেনাশাসক মার্শাল আইয়ুব খাঁর আমল নাকি ছিল উন্নয়ন অগ্রগতির অনন্য উদাহরণ। এরই প্রতিধ্বনি শুনতে পাই লুটপাটতন্ত্র কায়েমকারী, গণতন্ত্রের টুটি চিপে ধরা, গুম খুনের স্বৈরশাসক শেখ হাসিনার আমল নাকি বাংলাদেশের মানুষ ভালো ছিল। কিন্তু বাস্তবতাটা কি, তা কেবল ভুক্তভোগীরাই অনুধাবন করতে সক্ষম। কোনো দেশের ব্যাংক, বিমা সহ সব রকমের ব্যবসা বাণিজ্যকে মুষ্টিমেয় লোকের এবং পারিবারিক সদস্যদের জন্য লুটপাট করার সুযোগ করে দেয়া হয়। এতে আপাতদৃষ্টিতে কিছু সংখ্যক বা কোনো গোষ্ঠী ধনাঢ্য হয়ে ওঠে, আঙুল ফুলে হয় কলা গাছ। অগণিত সাধারণ মানুষের দারিদ্র্যের হার ক্রমান্বয়ে বাড়তে থাকে। স্বৈরশাসকেরা চালাকি করে উন্নয়নের লক্ষ্যে নানা মেগা প্রকল্প হাতে নেয়। আর তা দিয়ে একদিকে যেমন আন্তর্জাতিক সংস্থা বা দেশ থেকে উন্নয়ন প্রকল্পের আর্থিক অনুদান
কিংবা সুদের হারে বরাদ্দ নেয়, এবং অপরদিকে এদের দেশীয় দোসররা পুকুর চুরির সুযোগ গ্রহণ করে। তা না হলে এসব মেগা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং বারে বারে বাজেট বরাদ্দ পুনঃপ্রাক্কলন করা হতো না। এতে করে প্রকল্প ব্যয় দ্বিগুণ থেকে কোনো ক্ষেত্রে 3 কিংবা 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। দেশীয় লুটেরা ও মুদ্রা পাচারকারীরা, বিশেষ করে দেশবিরোধী তথাকথিত ব্যবসায়ী যেমন সালমান এফ রহমান, আজিজ খান সহ অর্থ পাচারকারী ব্যাংকার যথা এস আলম, নজরুল ইসলাম মজুমদার সহ অন্যান্য দুর্নীতিবাজ নাটের গুরু যেমন PK হালদার, সজীব ওয়াজেদ জয়, ফজলে নূর তাপস, শেখ রেহানা, তারেক সিদ্দিক, সাইফুজ্জামান চৌধুরী প্রভৃতি কুলাঙ্গারদের সুবিধার্থে বাংলাদেশি জনগণের আমানতকৃত অর্থ ব্যাংকসমূহ থেকে ভুয়া প্রকল্পের মাধ্যমে উঠিয়ে নিতে সহায়তা করেছে প্রশাসনেরই কর্তা ব্যক্তিবর্গ। এসব লুটেরা দস্যুদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলা। হেনরি কিসিঞ্জারের অবজ্ঞাসূচক মন্তব্য যথা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। এতে করে দেশটিকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করাটা হতো সহজ। মাফিয়া লুটেরাদের পাচারকৃত অর্থের পরিমাণ শুনলে গা শিউরে উঠবে অনেকেরই। বিদেশে পাচারকৃত মোট অর্থের পরিমাণ মাত্র 234 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় যা 28,08,000 কোটির সমপরিমাণ। সব কিছু দেখে শুনে একটা কথাই শুধু বারবার মনে পড়ে, তা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত কবিতা 2 বিঘা জমির সেই প্রখ্যাত পঙ্ক্তিদ্বয়, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। একবার একটু ভেবে দেখুন, 28,08,000 কোটি টাকা বাংলাদেশে মজুদ থাকলে এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের 4টি বার্ষিক বাজেট বরাদ্দ করা সম্ভব হতো। যা হোক, এবার শিরোনামের মূল বিষয়ে আসা যাক। গণতন্ত্র চর্চা ও বিকাশে নির্বাচন হলো প্রথম ধাপ। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যক্ষ এবং পোস্টাল ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারে। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো দেশে এ ধাপ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয় তা নিশ্চিত করা অবশ্যই দরকার। অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা নির্বাচন কমিশনের গুরু দায়িত্ব। এখানে বলে রাখা ভালো যে আমি কোনো নির্বাচন বিশেষজ্ঞ নই, না একজন সাংবাদিক কিংবা রাজনীতি বিশ্লেষক। আমি একজন অতি সাধারণ অথচ সচেতন বাংলাদেশি নাগরিক। সুতরাং আমার ত্রয়োদশ বাংলাদেশ সাধারণ নির্বাচন 2026 নিয়ে কিছু কথা নিতান্তই পক্ষপাতহীন ও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উপলব্ধ। কারণ আমি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলাম না, কোনো আদর্শ বা চেতনার প্রতি অন্ধ ভক্তও ছিলাম না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন মোটামুটিভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রমধর্মী, কারণ এতে 2 ধরনের ব্যালট পেপার ছিল। একটাতে ভোটাররা হ্যাঁ বা না ভোট দিয়েছেন, অপরটিতে দলীয় প্রতীকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। অন্যদিকে এবারই প্রথম বাংলাদেশি প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মারফত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাছাড়া এবারে সর্বপ্রথম বাংলাদেশের প্রায় 4 কোটি তরুণীরা ভোট প্রদানে সমর্থ হয়েছেন। এসবই আমাদের জন্য আনন্দের। এজন্য নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সবাই কম বেশি ধন্যবাদ পাবার যোগ্য। তবে ভোটদান কর্মে অংশগ্রহণ করেছে কেবলমাত্র 60% মতো।
এরূপ নিম্নহারের উপস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা তা জানা নেই। নির্বাচনের সহিংসতা, হানাহানি বা সন্ত্রাসী হামলার নানাবিধ শঙ্কা ও গুজব ছিল অগণিত। কি প্রিন্ট বা সামাজিক মিডিয়া এবং টকশোগুলোতে অহরহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষ ছিল লক্ষ্য করবার মতো। এতৎসত্ত্বেও শেষ পর্যন্ত পুলিশ, র্যাব, আনসার ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানটি শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ হয়ে ইতিহাসে উল্লেখিত হবে। দু একটি ছোটোখাটো গোলমাল, হাতাহাতি বা মারামারি হলেও ঢালাওভাবে নির্বাচনী কেন্দ্রগুলোতে কোনো ব্যালট বাক্স ছিনতাই, অস্ত্রের দাপট কিংবা দিনের ভোট রাতে শেষ করে রাখা ইত্যাদি নৈরাজ্যের ঘটনা ঘটেনি। কিন্তু বেসরকারিভাবে ফলাফল ঘোষণা এবং সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ও প্রার্থীদের প্রাপ্ত মোট ভোট সংখ্যা প্রচার নিয়ে কিছু কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। যেমন খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে প্রাথমিকভাবে বিজেতা ঘোষণা করেও পরবর্তীতে সরকারিভাবে তাকে পরাজিত বলে জানানো হলো। অপরদিকে টিআইবির গবেষণা থেকেও জানা যায় যে বেশ কয়েকটা কেন্দ্রে এক বা একাধিক সংখ্যক জাল ভোট পড়েছে। তথাপি টিআইবির চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন মোটামুটিভাবে শান্তিপূর্ণ এবং সফল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় বিশ্লেষক ডাক্তার পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক বিশ্লেষণে আমরা জেনেছি যে জামায়াত এনসিপি জোটে মোট প্রদত্ত ভোটের 38.5% এবং বিএনপি জোট পেয়েছে 51.5%। এতে নাকি জামায়াতের জনপ্রিয়তা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, কারণ জামায়াত জোট থেকে এনসিপির প্রাপ্ত ভোট 3.5% বাদ দিলে তাদের মোট ভোট সংখ্যা দাঁড়ায় 35%। অতীতে জামায়াতের কখনো 15-20%-এর বেশি ভোট সংখ্যা ছিল না। এবারকার নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মহিলা ভোটারদের যে নিরঙ্কুশ আস্থার জোয়ার দেখা গেছে এ ফলাফল প্রত্যক্ষভাবে তারই প্রতিফলন। পক্ষান্তরে বিএনপি জোটের ফলাফল বিশ্লেষণে পিনাকির মতে তাদের এই ভূমিধস বিজয়ের মুখ্য কারণ হলো আওয়ামী লীগের নীরব সমর্থকদের দেয়া 10% ভোট, আর বাকি 6.5% ভোট এসেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক নামে খ্যাত হিন্দু সম্প্রদায়ের কল্যাণে। নির্বাচনী প্রচারণায় বিএনপির মুখ্য নেতৃবৃন্দের পক্ষ থেকে যেভাবে আওয়ামী ভোটগুলোকে নিজেদের পক্ষে টানার জন্য যেসব ন্যাক্কারজনক বক্তব্য প্রচার করা হয়েছে তা প্রায় সবারই জানা আছে। যা হোক, ডাক্তার পিনাকির বিশ্লেষণ মেনে নিলে বাস্তবতা দাঁড়ায় এমন যে প্রধান দুটি রাজনৈতিক দল যথা জামায়াত ইসলামী দলগুলোর সমন্বয় এবং বিএনপির ভোট সংখ্যা একদম সমান, অর্থাৎ 35% ও 35%। কিন্তু এখানে নিরপেক্ষ বা নির্দলীয় ভোটারদের ব্যাপারে কিছুই বলা হয়নি। অথচ সব দেশেই এরূপ একটা নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে বিশেষ নিয়ামকের ভূমিকা পালন করে থাকে এই নীরব ভোটাররাই। তাছাড়া আমার মতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 আয়োজনের নেপথ্যে আরও একটা বিশেষ কারণ নিহিত রয়েছে। এ বিষয়ে মনে হয় এ পর্যন্ত কেউই নজর দেয়নি কিংবা আলোকপাতও করেনি। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রথম দিককার রাজনৈতিক কৌশলসমূহের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক সিদ্ধান্ত ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি চর্চা ও দলীয় কর্মকাণ্ড পরিচালনা। এ বিষয়ে বিএনপি সহ অন্যান্য দু একটা বাম রাজনৈতিক দলের মৃদু আপত্তি থাকা সত্ত্বেও প্রধানত জামায়াত জোট
এনসিপি সহ এর শক্তিশালী ভূমিকা ও চাপের কারণে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ না করা হলেও নির্বাচনকে মাথায় রেখে তাদের দলীয় কার্যক্রমসমূহ নিষিদ্ধ করা হয়। এতে করে ভবিষ্যৎ নির্বাচনকালীন ভোটপ্রাপ্তির সমীকরণে জামায়াত জোট সুবিধা লাভ করবে বলে এ কূটকৌশল অবলম্বন করা হয়। আপাতদৃষ্টিতে এই কৌশলে আন্তর্জাতিক মহলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানযজ্ঞটি প্রশ্নবিদ্ধ না হলেও ভোটের সমীকরণে এটি একটি মুখ্য নিয়ামক হয়ে দাঁড়াবে এ কথা জামায়াত জোটের নেতৃবৃন্দের মাথায় খেলেনি। আর বিএনপি জোট এরই সুযোগ নিয়ে নীরব আওয়ামী ভোটারদেরকে দলে টানার প্রচারণা চালিয়েছে। এতে তারা কিছুটা সফলও হয়েছে। যদিও ফলাফল ঘোষণা মাঝপথে 2 ঘন্টার জন্য বন্ধ থাকায় অনেকের মনেই নানাবিধ সন্দেহ দানা বেঁধে উঠেছে। কেউ কেউ একে সূক্ষ্ম কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতেও পিছপা হয়নি। নির্বাচনী কেন্দ্রে কর্মরত কোনো দলীয় পর্যবেক্ষক এই কথাও প্রচার করেছে যে সরকারি ফলাফল ঘোষণায় পৃথক খামে রাখা অতিরিক্ত ভোট যোগ করেই চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছে। এসব অপতথ্যের সত্যতা বা মিথ্যা আরোপ কিনা সে ব্যাপারে প্রশাসন কিংবা নির্বাচন কমিশন থেকে কোনো ব্যাখ্যা এ পর্যন্ত আমাদের নজরে আসেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026-এর প্রদত্ত মোট ভোটের অর্থাৎ 59.5% এর 51.5% পেয়েছে বিএনপি জোট, আর জামায়াত এনসিপি ভোট পেয়েছে 38.5% ভোট। এর মধ্যে এনসিপির প্রাপ্ত ভোটের পরিমাণ 3.7%। তাহলে আমার মতো একজন সাধারণ নাগরিকের বিশ্লেষণে বিএনপি জোটের প্রাপ্ত আওয়ামী লীগের নীরব সমর্থকদের 10% এবং হিন্দু সমর্থকদের 6% সহ মোট 16% ভোট নগদ বাদ গেলে বিএনপি জোটের প্রাপ্ত ভোটের পরিমাণ দাঁড়াতো মাত্র 35.5%। সেক্ষেত্রে জামায়াত জোটে নিরঙ্কুশ বিজয় কি কেউ ঠেকিয়ে রাখতে পারত? আরও একটা বিষয় লক্ষণীয়, এবারই প্রথম বাংলাদেশের গ্রামেগঞ্জের অধিকাংশ অশিক্ষিত অর্ধশিক্ষিত মহিলা ভোটারদের সমর্থন জামায়াত এনসিপির দিকেই ঝুঁকেছিল। এটা বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতেও ছিল সুস্পষ্ট। আর এই বিষয়টি উপলব্ধি করেই পরিকল্পিতভাবেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক টেলিভিশন সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক সুকৌশলী নারী নেতৃত্বের বিষয়ে তাকে কিছুটা বেকায়দায় ফেলার মতো একটা কঠিন প্রশ্ন করেছিলেন। ডাক্তার শফিক এর উত্তরটা সরাসরিভাবে না দিয়ে একটু কূটকৌশলে ঘুরিয়ে পেঁচিয়েও দিতে পারতেন। শরিয়া আইনে নারী নেতৃত্বকে অস্বীকার করতে বলা হলেও ডাক্তার শফিক তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা এবং ইসলামের অতীত ইতিহাস থেকে বেশ কিছু উদাহরণ টেনে, যেমন হজরত খাদিজাতুল কুবরা রহমতুল্লাহ আলাইহি, রানী বিলকিস ও রাজিয়া সুলতানার কথা উল্লেখ করতে পারতেন, যারা গৌরবের সাথে যুদ্ধও পরিচালনা করেছেন, আবার রাজ্য শাসনও করেছেন। তাছাড়া বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও দুজন জামায়াত নেতা যথাক্রমে মাওলানা মতিউর রহমান নিজামী এবং মাওলানা আলী আহমেদ মুজাহিদের মন্ত্রিত্বের উদাহরণ তুলে শরিয়া আইনের বিষয়টা সুন্দরভাবে এড়িয়ে যেতে পারতেন। তিনি বলতে পারতেন, এটা সময় ও পরিস্থিতি বলে দেবে। আগে থেকে আমরা কোনো নেতিবাচক বা ইতিবাচক মন্তব্য কিংবা সিদ্ধান্ত দেই কী করে? তাহলেই এ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ বা দলগুলো আর কোনোরূপ নেতিবাচক প্রচারণা চালাতে পারত না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চূড়ান্ত ফলাফল নির্ধারণে মহিলা ভোটারদের হার কোন জোটে কত হলো তা জানা গেলে এ বিষয়টির সঠিক প্রভাবটা মূল্যায়ন করা সহজ হতে পারত। তবে আমার শেষ কথাটি হলো যে প্রশাসন
ও জামায়াত জোট যদি শুধুমাত্র দোষী বা অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মীদেরকে নির্বাচনে অংশ নেবার অনুপযুক্ত ঘোষণা করে আওয়ামী লীগকে দলীয় মার্কা নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুমতি দিত, তাহলে চূড়ান্ত ভোটের ফলাফল সম্পূর্ণরূপে বদলে যাবার সম্ভাবনাই বেশি ছিল। এতে একদিকে যেমন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 হয়ে উঠত অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ এবং প্রশ্নাতীতভাবে ঐতিহাসিক, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হতে পারত সার্বজনীন। আওয়ামী লীগ যদিও বা 2-4টি সংসদীয় আসনে জয়লাভ করত, তথাপি তাদের ভোট ব্যাংক বলে খ্যাত হিন্দু সম্প্রদায় ও নীরব গোড়া সমর্থকরা বিএনপি জোটকে ভোট দিত না। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দেয়ার নেতিবাচক প্রচারণা এবং ভোট দান থেকে বিরত থাকার নির্দেশে সার্বিক ভোট পর্বের মোট প্রদত্ত হারও কম হতো না। ফলে জামায়াত এনসিপি জোটই ভূমিধস বিজয় লাভ করতে পারত। তাই বলা চলে, জামায়াত এনসিপি জোট নিজেদের পাতা ফাঁদে নিজেরাই হলেন ধরাশায়ী। রাজনৈতিকভাবে সচেতন ও বিশ্লেষণমুখী সুধীজন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত সহ মন্তব্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।